শক্তি। ডৌচি এক ধরনের চক্র শক্তি যা শরীরের ভেতরে তৈরি হয় প্রশিক্ষণ, ধ্যান চর্চা, ওষুধ সেবন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে। এই শক্তি নির্ধারণ করে কার কত ক্ষমতা, কত মর্যাদা। ডৌচি শক্তির মোট 12টি লেভেল রয়েছে। এই লেভেলগুলো 1 নাম্বার থেকে শুরু হয়ে 12 নাম্বার পর্যন্ত ধাপে ধাপে এগোয়। তবে বিষয়টি এইখানেই শেষ নয়। প্রতিটি লেভেলের মধ্যে রয়েছে আরো ছোট ছোট অনেকগুলো ধাপ, যেগুলোকে স্টার বলা হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি 1 নাম্বার লেভেলে থাকে, সে তখন 1 স্টার থেকে শুরু করে 9 স্টার পর্যন্ত অগ্রসর হতে পারে। যখন কেউ 1 লেভেলের 9 স্টার অতিক্রম করে, তখন সে পরবর্তী লেভেল অর্থাৎ 2 নাম্বার লেভেলে উঠতে পারে। এইভাবে 2, 3, 4 করে প্রতিটি স্তরে 9 স্টার পার করে এগিয়ে যেতে হয় 10 নাম্বার লেভেল পর্যন্ত। কিন্তু 10 নাম্বার লেভেলের পর শুরু হয় একদম ভিন্ন মাত্রার শক্তির জগৎ। সেগুলো সাধারণ শক্তির ঊর্ধ্বে, আর সেগুলোর ব্যাখ্যা আমরা সিরিজের পরবর্তী অংশে বিস্তারিত জানাবো। প্রিয় দর্শক, পিন কমেন্টে সবগুলো লেভেলের নাম ও বিস্তারিত তালিকা দিয়ে দেব, সেখানে এক নজরে সবাই দেখে নিতে পারবেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। সিরিজের শুরুতে আমরা ইয়াওচেন নামের একজনকে দেখতে পাই। সে যুদ্ধ করে মুগু নামের এক শয়তানের সঙ্গে। এইখানে জানা যায় মুগু আসলে ইয়াওচেনের কাছ থেকে একটি শক্তিশালী ফ্লেম মন্ত্র নিতে চায়, কিন্তু ইয়াওচেন বলে, তুমি এখনো এই মন্ত্র ধারণ করার যোগ্যতা অর্জন করনি। কিন্তু মুগু এই কথা মানতে চায় না, সে যুদ্ধ চালিয়ে যায়। তখন আমরা হানফেং নামের একজনকে দেখতে পাই। সে ইয়াওচেনের শিষ্য এবং তার মাস্টারের বিপদের পাশে এসে যুদ্ধ করছে। এক সময় দেখা যায় মুগু হানফেং এর উপর একটি বড় আঘাত করে। তখন ইয়াওচেন সামনে এসে দাঁড়ায় এবং হানফেংকে বাঁচায়। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ পেছন থেকে কেউ ইয়াওচেনকে তলোয়ার দিয়ে আঘাত করে। ইয়াওচেন অবাক হয়ে যায়, কারণ আঘাতকারী আর কেউ না, তার নিজের শিষ্য হানফেং। সে জিজ্ঞাসা করে, হানফেং, তুমি আমাকে কেন আঘাত করলে? তখন হানফেং বলে, তুমি আমাকেও ফ্লেম মন্ত্র দাওনি, তাই আমি বাধ্য হয়েছি। তখন ইয়াওচেন বলে, আমি তো সবসময় তোমাকে নিজের ছেলের মতো ভেবেছি, আর তুমি আমার সঙ্গে ফ্লেম মন্ত্রের জন্য বেইমানি করলে। তখন হানফেং বলে, হ্যাঁ করেছি, এখন শুধু সফল হলেই হয়। এই কথা বলে সে আবার ইয়াওচেনকে তলোয়ার দিয়ে আঘাত করে এবং তাকে নিচে ফেলে দেয়। আমরা দেখতে পাই ইয়াওচেন নিচে পড়তে পড়তে তার হাত থেকে একটি আংটি খুলে যায়। সেই আংটির মধ্যেই তার আত্মা প্রবেশ করে এবং সেইখানেই বন্দী হয়ে যায়। এরপর অনেক বছর কেটে যায়। আমরা শাওয়ান নামের এক ছেলেকে দেখতে পাই। সে শাও ক্লানের একজন সদস্য। জানা যায় 11 বছর বয়সে সে আশেপাশের অনেকের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু হঠাৎ করেই তার জীবনে পরিবর্তন আসে। অজানা এক কারণে শাওয়ান আর নিজের শক্তি একত্রিত করতে পারে না। তার শক্তি ধীরে ধীরে কমে যেতে থাকে এবং 3 বছরের মধ্যেই সে নেমে যায় 1 নম্বর লেভেলের 3 স্টারে। এক সময় সবাই তার উপর ভরসা করত, কিন্তু এখন আর কেউ তাকে গুরুত্ব দেয় না। এই সমাজে যার যত বেশি শক্তি, তার তত বেশি সম্মান এবং গুরুত্ব। এরপর আমরা শাওয়ানের বাবা শাওজানকে দেখতে পাই। সে শাও ক্লানের প্রধান। তার কাছে রাজ্যের সহকারী প্রধান আসে এবং আরেকজন ব্যক্তি আসে। তারা এসে বলে, বাস্তবতাকে মেনে নাও, তোমার ছেলে 3 বছর আগে তার শক্তি হারিয়েছে, এখনো সে তার শক্তি ফিরে পায়নি। এখন আর তার পেছনে পরিবারের সম্পদ খরচ করার মানে হয় না। এই ছেলের একমাত্র মূল্য এখন নালান ক্লানের মেয়েকে বিয়ে করা, যাতে সম্পর্ক বজায় থাকে। এর বাইরে তার আর কোনো উপকার নেই। সে এখন একেবারেই অযোগ্য। তখন শাওজান রেগে গিয়ে বলে, শাওয়ান অযোগ্য না, আমি জানি একদিন সে আবার শক্তি ফিরে পাবে। অন্যদিকে আমরা দেখি শাওয়ান বাইরে দাঁড়িয়েই কথাগুলো শুনছে। এরপর সে চুপচাপ নিজের ঘরে ফিরে যায় এবং নিজের শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তা পারে না। ঠিক সেই সময় একজন এসে জানায়, তোমাকে রাজসভায় যেতে হবে, একজন অতিথি এসেছে। শাওয়ান রাজসভায় যায়। সেখানে ঢুকতেই অনেকে ফিসফিস করে বলে, ওই যে অযোগ্য ছেলেটা এসেছে। শাওজান তাকে বসতে বলে, কিন্তু দেখা যায় রাজকুমারদের জন্য বরাদ্দ আসনে কোনো সিট খালি নেই। সহকারী প্রধান ইচ্ছা করেই শাওয়ানকে অপমান করার জন্য এমনটা করেছে। এই সময় সুন নামের এক মেয়ে শাওয়ানকে তার পাশে বসতে দেয়। অন্যদিকে আমরা নালান নামের একটি মেয়ে অতিথিকে দেখতে পাই। সে সামনে এসে নিজের পরিচয় দেয়, আমি নালান, ইউনলান সেক্টর প্রতিনিধি হিসেবে এসেছি। এই নাম শুনে সবাই অবাক হয়ে যায়। তখন শাওজান বলে, তুমি নালান ক্লানের সন্তান, অনেকদিন হয়ে গেছে তোমার সঙ্গে দেখা হয় না, তাই চিনতে পারিনি। শুনেছি তুমি ইউনের কাছ থেকে আলকেমি শিখেছো, মানে তুমি অনেক প্রতিভাবান। তখন নালান বলে, সমস্যা নেই, আমি আলকেমি শেখার কারণে ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। সেই হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমার ভাগ্য ভালো ছিল, তাই ইউন মাস্টারের কাছ থেকে উচ্চ স্তরের যুদ্ধ শক্তি ও ডৌচি চর্চা শেখা সম্ভব হয়েছে। এরপর নালান ক্লানের সেনাপ্রধান গিয়ে সামনে আসে এবং বলে, আমাদের রাজা চান নালান যেন ভবিষ্যতের নেত্রী হিসেবে গড়ে ওঠে, তাই আমরা চাই
সে যেন পুরোপুরি নিজের চর্চার উপর মনোযোগ দিতে পারে। তাই আমরা চাই আপনার পরিবারের ছেলের সঙ্গে তার বিয়ের চুক্তি বাতিল হয়ে যাক। এই কথা শুনে রাজসভায় নীরবতা নেমে আসে। শাওজান খুব রেগে যায়। এইখানে আমরা জানতে পারি শাও ক্লান আর নালান ক্লানের ছেলে মেয়েদের বিয়ে হয়। অন্যদিকে আশেপাশের অনেকে বলতে থাকে শাওয়ান তো অযোগ্য, তাই তারা এই বিয়ে ভেঙে দিচ্ছে। তখন গেইয়ে বলে, প্রধান, আমরা জানি আপনাকে কঠিন অবস্থায় ফেলেছি, কিন্তু দয়া করে নালানের অনুরোধটা রাখুন। ঠিক তখন শাওজান রেগে গিয়ে নালানের দিকে আক্রমণ করতে যায়, কিন্তু গেইয়ে সামনে এসে দাঁড়ায় এবং বাধা দেয়। এই সময় রাজ্যের একজন শাওজানকে শান্ত করে। এরপর শাওজান নালানকে জিজ্ঞাসা করে, তোমার দাদা কি এই ব্যাপারে রাজি? তখন নালান বলে, না, দাদা রাজি না, কিন্তু এটা আমার ভবিষ্যৎ, তাই সিদ্ধান্তটা আমারই হওয়া উচিত চাচা। তখন শাওজান বলে, আমাকে আর চাচা বলে ডাকতে হবে না। আমার ছেলে ইয়ান এখন একজন সাধারণ মানুষ, তাই তোমার দৃষ্টিতে সে আর উপযুক্ত নয়। তুমি ভবিষ্যতে মিষ্টি ক্লাউড সেক্টরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে, সেই হিসেবে আমি মেনে নিলাম। নালান শান্তভাবে বলে, অসংখ্য ধন্যবাদ। এরপর গেইয়ে বলে, আমাদের রাজা ক্ষমা চিহ্ন হিসেবে আপনাকে একটি উপহার পাঠিয়েছেন। সে একটি সুন্দর বাক্স খুলে উপহারটি বের করে। সবাই অবাক হয়ে যায়, কারণ উপহারটি হলো চি গ্যাদারিং পিল। যদি কেউ ডৌজি চি এর নবম স্তরে থাকে, তাহলে এই পিলের সাহায্যে সে শতভাগ নিশ্চিতভাবে তার চি জড়ো করে একজন প্রকৃত ডৌজি হয়ে উঠতে পারে। এই ঔষধ কিংপিল বানিয়েছে। সবাই খুশি এবং অবাক হয়, কিন্তু এই দৃশ্যগুলো যেন ছুরি হয়ে বিঁধে যায় শাওয়ানের মনে। হঠাৎ শাওয়ান সামনে এসে গেইয়েকে বলে, তোমার এই ওষুধ নিজের কাছেই রাখো, আমাদের দরকার নেই। তখন একজন বলে ওঠে, শাওয়ান, এটা তোমার বলার জায়গা না, তুমি অভদ্র আচরণ করছো। শাওজান তখন বলে, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু সিদ্ধান্ত আমাদের নিতে হয়। তখন শাওয়ান বলে, যদি নালান নিজের সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই কথায় শুনো তার সঙ্গে একমত হয়। এরপর শাওয়ান নালানকে বলে, আমাদের বিয়ে ঠিক করেছিলেন আমাদের দাদারা, তারা নিজেরা বাতিল না করা পর্যন্ত এই বিয়ে বৈধ থাকবে, তা না হলে এটা আমাদের পূর্বপুরুষদের প্রতি অসম্মান হবে। আমার বিশ্বাস আমাদের পরিবারের কেউই পূর্বপুরুষদের অমান্য করবে না। তখন নালান বলে, তুমি চাইলে আমরা আরো ক্ষতিপূরণ দিতে পারি। তুমি চাইলে 3টি চি গ্যাদারিং পিল পাবে। এছাড়া তুমি চাইলে মিষ্টি ক্লাউড সেক্টরের সদস্য হতে পারো, সেখানে তুমি উচ্চতর চি চর্চার সুযোগ পাবে। সবাই এই প্রস্তাব শুনে অবাক হয়ে যায়, কারণ এটা এক বিশাল সুযোগ, কিন্তু শাওয়ান এতে রাজি হয় না। এতে সবাই অবাক হয়ে যায়। সবাই মনে মনে ভাবে, অযোগ্য ছেলেটা এত বড় সুযোগ হাতছাড়া করছে। নালান তখন শাওয়ানকে বলে, তুমি চাও বা না চাও, আমি বলছি আমাদের বিয়েটা বাতিল করো, কারণ তোমার সঙ্গে আমার কোনো ভবিষ্যৎ নেই। তখন শাওয়ান বলে, আমি চাইলে এখনই বিয়ে বাতিল করতে পারি, কিন্তু তাতে আমার বাবার অসম্মান হবে, কেউ আর তাকে গুরুত্ব দেবে না। তখন নালান বলে, ঠিক আছে, তাহলে একটা চুক্তি করি। আজ থেকে 3 বছর পর আমরা একটি যুদ্ধ করব। যে জিতবে সে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবে। তখন রাজা বলে, কিন্তু শাওয়ানের তো এখন কোনো শক্তি নেই, এভাবে জেনে শুনে এমন প্রস্তাব দেওয়া মানে হলো অপমান করা। নালান বলে, চাচা, আমি এটা করছি শুধু আপনার সম্মানের কথা ভেবে, না হলে আমি এখনই সবার সামনে বিয়ে বাতিলের ঘোষণা দিয়ে দিতাম। শাওয়ান বলে, তুমি বিয়ে ভাঙতে চাও কারণ তুমি মনে করো আমি সম্পূর্ণ অযোগ্য, কিন্তু যদি আমাদের বিয়ের কথা না থাকতো, আমি তোমাকে গুরুত্বই দিতাম না, তোমার মতো কাউকে আমি বিয়েই করতাম না। এরপর সে একটি কাগজে রক্ত দিয়ে নিজের হাতের ছাপ দিয়ে তা নালানের দিকে ছুঁড়ে দেয় এবং বলে, আজ থেকে শাও পরিবারের সঙ্গে নালান পরিবারের আর কোনো সম্পর্ক নেই। এই কথাগুলো শুনে নালান রেগে যায়। সে নিজেকে অপমানিত মনে করে। অন্যদিকে শাওয়ান তার বাবার সামনে মাথা নিচু করে বলে, বাবা, 3 বছর পর আমি মিষ্টি ক্লাউড সেক্টরে যাব এবং এই অপমানের প্রতিশোধ নেব। তখন রাজা বলে, আমার পূর্ণ বিশ্বাস আছে তোমার উপর। এরপর শাওয়ান নালানকে বলে, 3 বছর পর আমি আসব, তুমি প্রস্তুত থেকো। এই কথা বলে সে সেইখান থেকে চলে যায়। এরপর রাজা নালানকে বলে, তুমি বিয়ে ভাঙতে এসেছিলে, তা ভেঙেই গেছে, তোমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে, এখন এইখান থেকে চলে যাও। নালান অপমান বোধ করে চলে যেতে থাকে। ঠিক সেই সময় সুন বলে, আজ তুমি যা করেছো তার জন্য ভবিষ্যতে আফসোস করতে হবে। মনে রেখো, মিষ্টি ক্লাউড সেক্টরের থেকেও বড় সেক্টরেই মহাদেশে আছে। এরপর আমরা সুনের চোখে এক ঝলক আলো দেখতে পাই। সুন দেখতে শান্তশিষ্ট হলেও তার মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্য। তার চোখের চাহনি থেকেই বোঝা যায় সে সাধারণ কোনো মেয়ে নয়। এই ব্যাপারটা গেইয়ে বুঝে যায়, তাই সে নালানকে নিয়ে দ্রুত সেইখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি শাওয়ান মন খারাপ করে একা বসে আছে। ঠিক তখন তার বাবা শাওজান সেইখানে আসে এবং বলে, তুমি একজন পুরুষ মানুষ, সাহস হারিয়ে বসে আছো কেন? আমাদের বংশের পুরুষেরা
কখনো হার মানে না, তাই তুমিও হার মানবে না। এরপর সে একটি ওষুধের বোতল এগিয়ে দিয়ে বলে, এই ওষুধটা আমি মাইটার নিলামঘর থেকে এনেছি, হয়তো এটা তোমার ডৌচি জড়ো করতে সাহায্য করবে। শাওয়ান প্রথমে ওষুধটা নিতে চায় না, কিন্তু তার বাবা জোর করে দিয়ে যায়। এরপর সে চলে যায়। দর্শক, সত্যি বলতে এই দৃশ্যটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। একজন বাবা যখন তার ছেলেকে সাহস যোগায়, সেটা সত্যি এক অনন্য মুহূর্ত। কিন্তু আমাদের সমাজে এমনটা খুব কমই দেখা যায়। আজ বাবার চোখে আমি হয়তো ব্যর্থ মানুষ, কিন্তু আমার অন্তরের গভীরে তার প্রতি যে ভালোবাসা আছে তা আকাশের মতো বিশাল। শুধু বলা হয় না, বাবা তোমাকে ভালোবাসি। এরপর শাওয়ান নিজের মনে ভাবে, এই অবস্থা থেকে কিভাবে বের হব, আমার শক্তি আবার কবে ফিরবে। ঠিক সেই সময় অদৃশ্য জায়গা থেকে কেউ একজন কথা বলে ওঠে, ছোট ছেলে, বুঝতে পারছি তোমার সাহায্যের দরকার। এই কথা শুনে শাওয়ান চমকে ওঠে। সে চারপাশে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। তখন আবার সেই অদৃশ্য কণ্ঠ বলে, অনেক বছর তো